একটি বক্তব্যকে কেন্দ্র করে বিএনপি নেতা ইশরাক হোসেন ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের মধ্যকার দ্বন্দ্ব আরও প্রকাশ্যে এলো। জুতার মালা পরিয়েছে, তাকে ফুলের তোড়া দেওয়া উচিত ছিল সরকারের আইন শৃঙ্খলা বাহিনী কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিএনপি নেতা ইশরাক হোসেন তাকে জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ। মেয়র কাণ্ডকে কেন্দ্র করে এবার ইশরাক হোসেন এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মাঝে যে দ্বন্দ্ব দেখা দিয়েছে, জানাবো সে বিষয়ে বিস্তারিত। সাথে সাথে আরো থাকছে এবার তাদের মাঝে এই দ্বন্দ্বর কারণে নির্বাচনে যে একটি প্রভাব পড়বে সেটা স্পষ্ট হয়েছে, জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। জানাবো সে বিষয়ে বিস্তারিত। এদিকে তারেক রহমান যা বলেছেন জানিয়ে দিবি সে বিষয়গুলো। আরো থাকছে আজকে দিনের সবশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। বিস্তারিত দেখে আসবো। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একটি বক্তব্যকে কেন্দ্র করে বিএনপি নেতা ইশরাক হোসেন ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের মধ্যকার দ্বন্দ্ব আরও প্রকাশ্যে এলো। বক্তব্যের জের ধরে উপদেষ্টা আসিফ মাহমুদকে ক্ষমা চাইতে বলেছেন ইশরাক হোসেন। তার বিপরীতে আসিফ মাহমুদ পাল্টা জবাব দিয়েছেন এক ফেসবুক পোস্টের মাধ্যমে। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, স্থানীয় সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ আপত্তিকর মন্তব্য করে শুধু তাকে নয় পুরো ঢাকাবাসীকেই অপমান করেছেন। এজন্য তাকে জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন এই দাবি জানান। সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেয়া বক্তব্যে আসিফ মাহমুদ দাবি করেছেন আমি নাকি বিএনপির এক নেতার ইন্ধনে আন্দোলন করছি। তিনি আমাকে বিপদগামী বলেছেন। তার এই ধরনের মন্তব্য শুধু আমার জন্য নয়, ঢাকার হাজারো ভোটারের জন্যও অপমানজনক। ইশরাক বলেন, এই দাবির পক্ষে যদি তার কাছে কোনো প্রমাণ থাকে তবে তিনি তা জাতির সামনে উপস্থাপন করুক, অন্যথায় তাকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। ইশরাক হোসেনের এমন বক্তব্যের পাল্টা জবাবে একটি ফেসবুক পোস্ট করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ফেসবুক পোস্টে ইশরাক হোসেনকে ট্র্যাপে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। আসিফ মাহমুদকে ক্ষমা চাইতে হবে ইশরাক হোসেনের এমন বক্তব্যের জবাবে কিছু প্রশ্ন রেখে একটি ফেসবুক পোস্ট করেছেন আসিফ মাহমুদ। সেখানে তিনি অকারণে তার ছবিতে জুতা মারা, গুজবকে কেন্দ্র করে তার পিতাকে চালচোর বলে স্লোগান দেয়া, শুরুতেই সরকার পক্ষ থেকে সমাধান চেষ্টা যারা দম্ভ ভরে প্রত্যাখ্যান করে ভোগান্তি তৈরি করেছে তাদের কেউ ক্ষমা চেয়েছে কিনা এমন প্রশ্ন রাখেন তিনি। উপদেষ্টা আসিফ মাহমুদ প্রশ্ন রেখে আরও লিখেছেন, ইশরাক হোসেনের বক্তব্য অনুযায়ী উপদেষ্টা পরিষদের সম্মিলিত সিদ্ধান্তের জন্য আমাকে বারবার ব্যক্তিগতভাবে আক্রমণ, আমার পরিবারকে আক্রমণ, জবাই করার স্লোগান দেয়া সহ অব্যাহত মানহানির জন্য কেউ ক্ষমা চেয়েছে কিনা। আন্দোলনের নামে ইশরাককে ট্র্যাপে ফেলা হয়েছে উল্লেখ করে আসিফ মাহমুদ লিখেছেন, কয়েকজন নেতার প্ররোচনায় এই আন্দোলন হয়েছে। তার বলা এই বক্তব্য সত্য। তার এই বক্তব্য যে সত্য তা ইশরাক হোসেন নিজেও জানেন বলে লিখেছেন তিনি তার পোস্টে। ইশরাক হোসেনকে ট্র্যাপে ফেলে তাকে ফর এ বেটার নেগোসিয়েশন ব্যবহার করা হয়েছে এবং উপদেষ্টা আসিফ মাহমুদের পরিচিত একাধিক ব্যক্তির কাছে ইশরাক হোসেন তা স্বীকারও করেছেন বলে উল্লেখ করেন তিনি তার পোস্টে। পোস্টের শেষে আসিফ মাহমুদ লিখেছেন, তিনি ধৈর্য ধরেছেন, জবাব দেননি বলে এসব অন্যায় জবাবহীন থেকে যাবে এমনটি নয়। ইতিহাস সবাইকেই যার যার প্রাপ্য বুঝিয়ে দেয়। এই বিষয়টা নিয়ে সরকার কনসার্ন আছে এবং এই বিষয়ে আসলে প্রথম থেকেই এককভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো বিষয় না। আপনারা জানেন যে এই সরকারে আমরা গুড কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজ করে থাকি। একই সাথে যখন রাজনৈতিক দলগুলোর সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি এবং সেটা রক্ষা করতে গেলে দায়িত্বশীল আচরণ আসলে প্রত্যেকের থেকেই প্রত্যাশিত। আমরা আমাদের দায়িত্বটা পালন করার চেষ্টা করছি, দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি। তবে এ বিষয়ে যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে, এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে আমি সেটাই বাস্তবায়ন করব খুব দ্রুত সময়ের মধ্যেই। কিছু এলাকাগুলোর প্রতি রাজনৈতিক এক ধরনের প্রতিহিংসা ছিল বিগত সরকারের এবং সে কারণে কিছু এলাকায় অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে সার্বিক উন্নয়নের ক্ষেত্রেই ডিসপ্যারিটির শিকার হয়েছে। ডেঙ্গুর বিষয়টা নিয়ে আমরা কনসার্ন আছি একদম সরকারের উচ্চ পর্যায় থেকে।
এবং এটা নিয়ে আমাদের স্থানীয় সরকার বিভাগের সচিব উনি একাধিক মিটিং করেছেন এবং সিটি কর্পোরেশনগুলো কনসার্ন আছে এবং তাদের কার্যক্রম হচ্ছে সার্ফেস আপনারা দেখছেন না, কিন্তু কার্যক্রম হচ্ছে। এটা নিয়ে ডেডিকেটেডলি আমরা আপনাদেরকে ব্রিফ করব যে আমাদের কী কী উদ্যোগ আমরা নিচ্ছি, কী কী উদ্যোগ আমরা সামনে নিব, এবং এই সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাটা একই সাথে জরুরি। শুধুমাত্র আমাদের উদ্যোগ দিয়ে হবে না, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সবাইকে এগিয়ে আসতে হবে। সেটা নিয়ে আমরা অতি দ্রুতই আপনাদের সাথে কথা বলবো। এবং যেটা বললেন যে এক্ষেত্রে দক্ষিণ সিটি কর্পোরেশনের আমাদের কিছু চ্যালেঞ্জ আছে। আপনারা জানেন যে সেখানে স্বাভাবিক কার্যক্রম স্বভাবতই ব্যাহত হচ্ছে, তবে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব বাইরে থেকে হলেও যতটা সম্ভব নাগরিক সেবা কন্টিনিউ রাখা এবং সেটা কাভার করা। যেহেতু আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার খুবই সীমিত সময়ের জন্য দায়িত্ব গ্রহণ করেছে তার কিছু নির্দিষ্ট এজেন্ডা নিয়ে। এর মধ্যে আসলে এ ধরনের উদ্যোগ নিয়ে সেটা বাস্তবায়নের পথে যাওয়াটা একটু টাফ। আমাদের গভর্নমেন্টের যেই আসলে প্রসিজিওর সেটা ফলো করে একটা উদ্যোগ বাস্তবায়ন করা একটু মুশকিল, সময় সাপেক্ষ ব্যাপার। তো সেই জায়গা থেকে আমি যখন উত্তরবঙ্গ সফরে যাই তখন প্রত্যেকটা উপজেলাতে যখন যাচ্ছিলাম তখন দেখতে পাচ্ছিলাম যে উপজেলার শিক্ষার হার কিছু কিছু জায়গায় আমি 42% পেয়েছি, যেটা আমাদের জাতীয় গড়ের অর্ধেকের কাছাকাছি। তো স্বাভাবিকভাবেই এটা দেখে আসলে বোঝা যায় একটা ইন্ডেক্স যে আসলে আমাদের সেখানে শিক্ষার কি অবস্থা এবং সার্বিক ওই এলাকাগুলোর উন্নয়নের কি অবস্থা, মানদণ্ডটা বোঝা যায়। সেই জায়গা থেকে আমাদের একটা উদ্যোগ ছিল যে যেই উপজেলাগুলোতে প্রাথমিকভাবে শিক্ষার হার জাতীয় গড়ের থেকে কম সেই উপজেলাগুলোতে আমরা পাবলিক লাইব্রেরি স্থাপন করব। এবং আপনারা জানেন যে এটার জন্য ওইভাবে বাজেটে বরাদ্দ না থাকে, আমাদের যে বিশেষ বরাদ্দ আছে সেখান থেকে আমরা উদ্যোগটা নিয়েছি, যে কারণে মাত্র 23 কোটি টাকা আমরা 44টা উপজেলায় পাবলিক লাইব্রেরি করছি। এবং আমাদের লক্ষ্য থাকবে যে এটা সারা দেশের প্রত্যেকটি উপজেলায় যেখানে এরকম ডেডিকেটেড পাবলিক লাইব্রেরি নেই সবগুলো উপজেলায় আমরা এটা বাস্তবায়ন করব। আমরা একটা প্রজেক্ট নিয়ে দ্রুতই সেটা বাস্তবায়নের পথে এগিয়ে যাব। এই 44টা উপজেলা হচ্ছে জাস্ট স্টার্টিং, সব উপজেলাতেই আমরা এটা বাস্তবায়ন করব। তবে আমাদের ফোকাস এরিয়া থাকবে একটা আধুনিক মানসম্মত লাইব্রেরি, যেখানে আসতেও এই যে যেটা নিয়ে বারবার কথা হচ্ছিল যে এখন তথ্য প্রযুক্তির যুগে সবাই মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে, এমন একটা লাইব্রেরি করা যেখানে আসতেও সবাই আগ্রহ বোধ করবে এবং আসলে ওই লাইব্রেরিটা আসলে কাজে লাগবে। শুধুমাত্র নামে জাস্ট অ্যানাদার সরকারি ভবনের মতো যেন পড়ে না থাকে, এটা থাকবে আমাদের মূল লক্ষ্য। আপনারা হয়তো দেখে থাকবেন যে আমাদের বাজেটেও খুব বেশি অ্যাম্বিশিয়াস বাজেট আমরা রাখিনি। যথাসম্ভব যতটুকু প্রয়োজন, 53 লক্ষ টাকা একটা লাইব্রেরির জন্য খুব বেশি কিছু না। আমরা 44টা লাইব্রেরি করছি উইদিন 23 CR, সেটা রাখার চেষ্টা করেছি। এর বাইরে আপনারা জানেন যে বিগত সময়ে যে কিছু এলাকাগুলোর প্রতি রাজনৈতিক এক ধরনের প্রতিহিংসা ছিল বিগত সরকারের, এবং সে কারণে কিছু এলাকায় অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে সার্বিক উন্নয়নের ক্ষেত্রেই ডিসপ্যারিটির শিকার হয়েছে। আমরা সেই জায়গাগুলোতে স্থানীয় সরকার বিভাগের যে উন্নয়ন কার্যক্রম আছে সেগুলোকে রিলোকেট করার চেষ্টা করছি এবং আমাদের অনেকগুলো প্রজেক্ট আপনারা জানেন রিভিউ হয়েছে। ডিপিপি রিভিউ করে আমরা মোটামুটি চেষ্টা করেছি যাতে করে উন্নয়নমূলক কার্যক্রমগুলোর একটা সুষম বন্টন নিশ্চিত করতে পারি। এর বাইরে আপনারা জানেন যে আমাদের শিক্ষার হার এবং দারিদ্র্যের হার, এই ইন্ডেক্সগুলো উত্তরবঙ্গের ক্ষেত্রে আসলে বাকি দেশের যে গড়ের থেকে অনেক। দেখতে পেলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।